দেখো আমরা বরিশাল বোর্ড 2023 সালের আমাদের সেকেন্ড কোয়েশ্চেন, এটা আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা আলোচনা করা হয়েছে, যেটা ফার্স্ট কোয়েশ্চেনটা সম্পূর্ণটা যোগাযোগকরণ অধ্যায় থেকে আসছিল। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়েশ্চেন, যেটা যোগাযোগকরণ এবং অন্তরীকরণ অধ্যায় থেকে দুইটা অধ্যায় থেকে আমাদের একটা কোয়েশ্চেন হয়েছে, যেখান থেকে এই অংশটা হচ্ছে আমাদের, এই প্রশ্নটা হচ্ছে যোগাযোগকরণ অধ্যায় থেকে, আর এই প্রশ্ন হচ্ছে আমাদের যোগাযোগকরণ থেকে, আর এটা হচ্ছে আমাদের অন্তরীকরণ থেকে আসছে। তাহলে প্রথম আমরা ক নম্বর কোয়েশ্চেনটা দেখি। ক নম্বর কোয়েশ্চেনে কি বলছে আমাকে? ক নম্বর কোয়েশ্চেনে বলছে হচ্ছিল যে ইন্টিগ্রেশন ln of ln x এর ইন্টিগ্রেশন আমাকে নির্ণয় করতে বলছে, মানে এর যুগজটা কি হবে, ইন্টিগ্রালটা কি হবে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে এখান থেকে আমরা এই ফাংশনটাকে একটু কাজ করে নেব। এই ফাংশনটাকে সমাধান করার জন্য প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, আমরা অতীতে এরকম একটা টাইপ শিখছিলাম যে log a ভিত্তিক x, মানে a ভিত্তিক x ইকুয়াল টু হচ্ছে x। সাপোজ যদি আমি লিখি b টু দি পাওয়ার log b ভিত্তিক x, এটার আনসার হচ্ছে x। ঠিক আছে, মানে এখানে তোমাকে বিষয়টা বুঝতে হবে যে এই যে এইটা এই সূচকটার উপরে, সরি এই ভিত্তিটার উপরে এই টোটালটা কি আছে, সূচক আকারে আছে। ঠিক আছে, ওই সূচকটা যদি লগারিদম ফাংশন হয় এবং ওই লগারিদমের ভিত্তি যদি সেম আমাদের যে প্রথম যে ভিত্তিটা ছিল সেটা হয়, তাহলে এটা কাটাকাটি যে শুধু এখানে আর্গুমেন্টটা থাকবে, এটা হচ্ছে আনসার। তাহলে এই জায়গায় আমরা যেটা আছে সেটা হচ্ছে ই টু দি পাওয়ার লগ কত, লগ হচ্ছে ই ভিত্তিক এক্স আছে, মানে লন এক্সটাকে আমরা মূলত ই টু দি পাওয়ার লন এক্স, ধরো আমরা যদি ই টু দি পাওয়ার লন এক্স বলি, তাহলে লন এক্স এরকে আমরা এভাবে লিখতে পারি যে ই টু দি পাওয়ার লগ ই ভিত্তিক কত এক্স, তার মানে সমান কত হবে, এক্স হবে। ঠিক আছে, তাহলে এক্স এর জায়গায় এখানে আমার কি আছে, এক্স এর জায়গায় এখানে আমাদের লন এক্স আছে, আর তার মানে এখানে এক্স এর জায়গায় কি হবে, লন এক্স হবে। ঠিক আছে, তার মানে এখানেও এক্স এর জায়গায় লন এক্স হবে। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এই টোটালটা সমান আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে লন এক্স, সেটা সমান আমরা কত লিখবো, লন এক্স। তাহলে ডিডিএক্স এবং লন এক্স কে অন্তরীকরণ করতে হবে, সরি যোগজীকরণ করতে হবে। লন এক্স এর যোগজটা তোমাকে নির্ণয় করতে হবে। লন এক্স এর যোগজীকরণটা আমরা কিভাবে করি, যে লন এক্স ট্যান ইনভার্স এক্স সাইন ইনভার্স এক্স এই টাইপের যে ফাংশনগুলো আছে, এই ফাংশনগুলো যোগজীকরণ নির্ণয় করার জন্য আমাদের প্রথমে একটা 1 গুণ করে নিতে হয়। তাহলে আমরা এখান থেকে যদি একটা 1 গুণ করে নিই, তাহলে 1 ইন্টু লন এক্স, এরপর হচ্ছে ডিএক্স। এখন আমাদের ইন্টিগ্রেশনের ইউবি এর সূত্র প্রয়োগ করতে হবে। ইন্টিগ্রেশন ইউবি এর সূত্রটা কি, যে ইন্টিগ্রেশন সাইন তোমাকে ইউ এবং বি আছে, ডিএক্স আছে, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা যেটা করি, ইউ কে রাইকে দিয়ে বি কে ইন্টিগ্রেশন করি, ডিএক্স করি মাইনাস প্রথম জায়গায় রাইকে দিয়েছিলাম তাকে আমরা ডিডিএক্স করি, তাকে আমরা কি করি, ডিডিএক্স করি, আবার এই যে বি কে ইন্টিগ্রেশন করে গুণ করি ডিএক্স, এই টোটালটাকে আবার কি করতে হয়, ইন্টিগ্রেশন করতে হয়, টোটালটাকে আবার ডিএক্স করতে হয়। ঠিক আছে, এটা ছিল মূলত আমাদের সূত্রটা। তাহলে এই জায়গায় এখানে ইন্টিগ্রেশনে কোনটাকে ইউ ধরা হয় কোনটাকে বি ধরা হয় এটা নিয়ে আমাদের অনেক ঝামেলা হয়। তাহলে এটার এক্স্যাক্টলি একটা রুলসই আছে, কোনটাকে আমরা ইউ ধরি, যে লেট রুলস হিসেবে আমরা জানি। আমরা ওই রুলসে অ্যাপ্লাই না করে আমরা সরাসরি আমাদের কমন সেন্সে চিন্তা করব যে এক্স্যাক্টলি কোনটাকে আমাদের ইউ বা কোনটাকে বি ধরলে আমাদের কি হয়, সহজ হয়। মনে রাখবা, সহজ কথা হচ্ছে যাকে ইন্টিগ্রেশন করতে সহজ, যাকে যোগজীকরণ করতে সহজ তাকে আমরা বি ধরবো। যাকে আমরা ইন্টিগ্রেশন করতে সহজ হবে, মানে আমি ইন্টিগ্রেশনের সহজভাবে সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, তাকে আমরা কি ধরবো, বি ধরবো। তাহলে আমরা জানি যে 1 কে ইন্টিগ্রেশন করলে কত আসে, 1 কে ইন্টিগ্রেশন করলে x আসে, তার মানে আমরা এটা সরাসরি এটাকে আমরা বি ধরতেছি। আর লন এক্স এর তো ইন্টিগ্রেশন সূত্রই জানি না, তার মানে এটাকে আমরা বাধ্যতামূলকভাবে কি ধরবো, ইউ ধরবো। এখন যদি আমরা ইন্টিগ্রেশনের সূত্রটা অ্যাপ্লাই করি, মনে করো এখন যদি আমরা ইন্টিগ্রেশনের সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি হবে, তাহলে আমাদের কি হচ্ছে, ইউ কে রাইকে দেওয়া হচ্ছে, মানে লন এক্স কে রাইকে দেওয়া হবে, এরপরে এটাকে কি করা হবে, ইন্টিগ্রেশন করা হবে, মানে 1 কে ডিএক্স, এরপর হচ্ছে মাইনাস, এরপরে কি হবে, যাকে রাইকে দেওয়া হয়েছে তাকে ডিডিএক্স করা হবে, ডিডিএক্স কত, লন এক্স, এরপরে ইনটু আবার 1 কে কি করা হবে, ইন্টিগ্রেশন করা হবে, এই টোটালটাকে আবার ইন্টিগ্রেশন করা হবে এক্স এর সাপেক্ষে, মানে এখানে যার সাপেক্ষে করা হচ্ছে তার সাপেক্ষে। তাহলে এখান থেকে প্রসেসটা কি আছে, এখানে লন এক্স এর মতোই থাকে, এই জায়গায় 1 কে যোগজীকরণ করলে এক্স আসে, মাইনাস এই জায়গায় লন এক্স কে যোগজীকরণ করলে অন্তরীকরণ করলে, আমরা এতটুকুর কাজ করতেছি, লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x আসে, আর 1 কে যোগজীকরণ করলে কত আসে, এক্স আসে, আর হচ্ছিল ডিএক্স। ঠিক আছে, তার মানে আমরা এক্সটাকে প্রথমে লিখলাম এক্স লন এক্স, মাইনাস এখানে এক্স কাটা যায়, তাকে হচ্ছিল 1 ডিএক্স, তাহলে সমান সমান এক্স লন এক্স মাইনাস হচ্ছে কত, এক্স, তার মানে প্লাস সি। এই হচ্ছে আমাদের আনসারটা, আশা করি বুঝতে পারছো। এর সহ আমাদের পরবর্তী কোয়েশ্চেনে বলা হয়েছে যে y ইকুয়াল টু এফ অফ এক্স বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শকগুলো অক্ষদের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে তাদের বুঝ নির্ণয় করতে বলছে। মানে বিষয়টা কি, যদি আমি তোমাকে একটা চিত্র আঁকে বোঝাই তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হবে। তাহলে দেখো, আমরা যদি একটা কমন প্রশ্ন,
এখানে আমাকে বলা হয়েছে যে আমরা মূলত এই ফাংশনটার y ইকুয়াল টু কত ওয়াই স্কোয়ার না এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay এই পরাবৃত্তের চিত্র রাখতেছি। এই পরাবৃত্তের চিত্রটা বুঝো তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। তাহলে মনে করো এই হচ্ছে আমাদের পরাবৃত্তটা, এই হলো পরাবৃত্তটা, এখানে না দেয়া আমরা প্লাস এক্স দিয়ে দিই। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের পরাবৃত্তটা, মনে করো এই হলো আমাদের পরাবৃত্তটা। এই পরাবৃত্তটার এখানে একটা বিন্দু আছে, মনে করো এই বিন্দুতে তুমি একটা স্পর্শক আঁকলা, সাপোজ এই বিন্দুতে তুমি কি করলা, একটা স্পর্শক আঁকলা, ঠিক আছে, এই বিন্দুটাতে। আচ্ছা, এই স্পর্শকটা, এই যে বিন্দুটাতে তুমি স্পর্শকটা আঁকছো, এই স্পর্শকটা অক্ষদের সাথে সমান সমান, মানে এখানে যত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে এখানেও তত ডিগ্রি কোণ উৎপন্ন হবে, মানে এখানে যদি থিটা কোণ উৎপন্ন করে এখানেও থিটা কোণ উৎপন্ন করবে। মানে বলছে আমাদের একটা বক্ররেখা দেওয়া আছে, বক্ররেখাটা হচ্ছে এটা, সাপোজ মনে করো বক্ররেখাটা এটা, বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শকগুলো আঁকার পরে, তাহলে আমি এই বিন্দুতে একটা স্পর্শক আঁকছি, এই স্পর্শকটা অক্ষদের সাথে সমান সমান কোণ উৎপন্ন করবে, তাহলে এই স্পর্শকটার বুঝটা আমাকে নির্ণয় করতে হবে, মানে সরি এই স্পর্শবিন্দুটার বুঝ আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। আশা করি বুঝতে পারছো। সেম কাজ যদি আমি এখানেও একটা স্পর্শক আঁকি, ঠিক আছে, মনে করে সাপোজ আমি এখানে একটা স্পর্শক আঁকলাম, এই যে স্পর্শকটা অক্ষদের সাথে সমান সমান কোণ উৎপন্ন করছে, ঠিক আছে না, তাহলে এই যে এখানে একটা স্পর্শবিন্দু আছে, সেই স্পর্শবিন্দুটার বুঝটাও আমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। আশা করি বুঝাইতে পারছি কাজটা। এখন আমরা কাজটা কিভাবে করতে পারি, আমরা তো অন্তরীকরণের সংজ্ঞা থেকেই জানিয়ে আসছি যে কোনো বক্ররেখার যে বিন্দুতে একটা স্পর্শক আঁকা হয়, ওই স্পর্শকের ডালকে ওই বক্ররেখার ওই বিন্দুতে অন্তরসহগ বলা হয়। এটা কিন্তু আমরা অন্তরীকরণ সংজ্ঞাতে শিখে আসছি। তাহলে আমরা যদি কোনোভাবে এই বক্ররেখাকে একবার অন্তরীকরণ করতে পারি, এটাই কিন্তু এই স্পর্শকের ডাল হবে, ঠিক আছে। আর এই স্পর্শকটা যেহেতু অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করছে, তার মানে এখানে যদি 45 হয়, এখানে যদি 45 হয়, তাহলে অবশ্যই কি করতে হবে, কারণ সমান সমান কোণ হইতে হলে অবশ্যই এটা 45 হইতে হবে, আর এটা অবশ্যই কি হইতে হবে 45, মানে এই অ্যাঙ্গেলটা অবশ্যই 45 হইতে হবে, কারণ এই অ্যাঙ্গেলটা তো 90, ঠিক আছে। তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল ডাল হচ্ছিল এটা, যেটা হচ্ছে 135 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 135। তাহলে আমি এই দিকে যে স্পর্শকটা যাবে ওইটার ডাল কি পাইলাম, -1 পাইলাম, কারণ tan 135 এর মান কত, -1। ওকে, তাহলে এই স্পর্শকের ডাল যদি আমি লিখি, যে স্পর্শকের ডালটা এমন লিখি, তাহলে tan কত 135 ডিগ্রি, 35 ডিগ্রি, মানে হচ্ছিল কত, -1। আবার এই স্পর্শকটা যখন আমার অক্ষদের সমান সমান কোণ উৎপন্ন করবে, মনে করো যে সমান সমান কোণ উৎপন্ন, তাহলে এই কোণটা যদি আমাদের কত হয় 45, এই কোণটা যদি আমাদের 45 ডিগ্রি হয়, তাহলে এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি, তার মানে এই কোণটা কত হয়, এই কোণটা হচ্ছে আমার ডাল কিন্তু একশোকে ধনাত্মক দিকের অ্যাঙ্গেলটা, তার মানে এই রেখার ডালটার যদি আমাদের m2 হয়, তাহলে এখানে পাচ্ছি আমি কত, tan 45 ডিগ্রি, তার মানে এই রেখার ডালের মান পাচ্ছি 1। তাহলে আমরা দুইটা স্পর্শক হবে এখানে, এক্স্যাক্টলি দুইটা স্পর্শক হবে, আর দুইটা স্পর্শকের ডালের মান কি হবে, একটা হচ্ছে +1 আর একটা হচ্ছে -1। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে ডাল জানি। আবার এই বক্ররেখাকে একবার অন্তরীকরণ করলে যে অন্তরসহগটা আসবে, মানে dy dx টা আসবে, ওইটাও আবার ডালের মান। এই দুইটা কি করা যাবে, একটা ইকুয়েশন করে x এর মানটা নির্ণয় করা যাবে। ওই x এর মানগুলোই হচ্ছে আমাদের এই স্পর্শবিন্দুগুলোর বুঝ। আশা করি বুঝতে পারছো। তো আসো আমরা কাজটা করি। তাহলে আমাকে যে বক্ররেখাটা দেওয়া আছে, সেই বক্ররেখাটা হচ্ছে হলো f of x = কত দেওয়া আছে, f of x = দেওয়া আছে তোমাকে x³ মাইনাস হচ্ছে 3x স্কয়ার মাইনাস হচ্ছে 2x প্লাস হচ্ছে 1। আর এখানে আমার প্রশ্ন করা আছে y = f of x, মানে y = তোমাকে দেওয়া আছে হচ্ছিল x³ মাইনাস 3x স্কয়ার মাইনাস 2x প্লাস হচ্ছে 1। তাহলে আমি যদি একবার অন্তরীকরণ করি, তাহলে dy dx হচ্ছিল কত, 3x স্কয়ার মাইনাস হচ্ছিল 6x মাইনাস হচ্ছে 2। এ হচ্ছে আমাদের বক্ররেখাটাকে অন্তরীকরণ করে dy dx টা পাইছি। এটাও কিন্তু আমার কি বলা হয়, ডাল বলা হয়, এই স্পর্শকের ডাল বলা হয়। তাহলে আমরা প্রশ্ন মতে যদি বলি যে প্রশ্ন মতে যে স্পর্শকদ্বয় অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে dy dx ডাল = হচ্ছিল কত, +-1। এই কথা কিন্তু আমরা বলতে পারি। ওকে, তাহলে +-1টা কেমন হয়েছে আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে এখন আমরা বুঝি যে dy dx এর মানটা কত পাইছি, এই যে 3x স্কয়ার মাইনাস হচ্ছে 6x মাইনাস 2 = হচ্ছে কত, +-1। তাহলে আমরা যদি এখন পজিটিভটা নিয়ে কাজ করি, তাহলে আসা হচ্ছে 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2 মাইনাস 1 = হচ্ছে 0, যেটা লেখা যায় -3, ঠিক আছে। -3 = কত, 0। ওকে, তার মানে এখান থেকে আমরা যেটা 3 দ্বারা যদি ভাগ করে দিই, তাহলে x স্কয়ার মাইনাস 2x এরপরে -1 3 দ্বারা ভাগ করলে এরপরে তাকে কত, 0। তাহলে এখান থেকে কি 1 1 1 1 2, এটাকে মিডল টার্ম করা যায় না, এটা মিডল টার্ম হবে না, কারণ দুইটা চিহ্নই মাইনাস, ঠিক আছে, দুইটা চিহ্নই মাইনাস, তাহলে এখানে মিডল টার্মটা হবে না।
তার মানে আমরা যে কাজটা করতে পারি সেই কাজটা হচ্ছে যে আমরা এটাকে এই সূত্রের সাহায্যে সাথে x = √, নিচে হচ্ছিল 2a, এ হচ্ছিল এটা 2 × 1, আর উপরে হচ্ছে -b², -b তার মানে হচ্ছে +b², ঠিক আছে, সরি b² না -b, তাহলে সূত্রের মাইনাস আর এখানে হচ্ছে -b মানে হচ্ছে +b, ওকে, +2 হবে, b না 2 হবে, এরপর হচ্ছে প্লাস মাইনাস √, কত b² মানে হচ্ছে -2² এরপর হচ্ছে সূত্রের -4ac, এ হচ্ছে 1, c হচ্ছে কত -1, ঠিক আছে, এটা কিন্তু আমরা পাই। তার মানে এখান থেকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে নিচে তাকে হচ্ছিল এ হচ্ছে আমাদের একটা বুঝ, ঠিক আছে, সুতরাং নির্ণয় একটা প্রশ্নবিন্দুর বুঝ হচ্ছে কত এত, এই হচ্ছে আমাদের একটা আনসার। এখন যদি আমরা নেগেটিভটা নিয়ে কাজ করি, যে আমরা যদি এখন নেগেটিভ নিয়ে কাজ করি তাহলে আমাদের যেটা আসবে 3x² মাইনাস হচ্ছে 6x, এরপরে নেগেটিভ হচ্ছে এই পাশে প্লাস হয়ে যাবে, তার মানে -1 = কত 0, ঠিক আছে, এটা হয়। তার মানে আমরা এটাকে যদি এখান থেকে x এর মানটা বের করি তার মানে হচ্ছিল 2a, এ হচ্ছিল 3, আর হচ্ছে মাইনাস সূত্রের মাইনাস, b হচ্ছে -6 মানে শুধু থাকে +6, এরপর হচ্ছে প্লাস মাইনাস √b² -6² এরপর হচ্ছে কত সূত্রের -4ac, এ কত 3, c কত -1, ঠিক আছে, c হচ্ছে আমাদের -1, ওকে, এই হচ্ছে আমাদের হিসাবটুকু। তার মানে এখান থেকে যদি সমাধান করি আমরা নিচে পাবো 6 আর উপরে পাবো হচ্ছিল 6 প্লাস মাইনাস √, কত থাকে 36, এরপর হচ্ছে প্লাস 12, ঠিক আছে, তার মানে 12 আর 36 হচ্ছে 48, এখান থেকে আমরা যেটা থাকে 6 প্লাস মাইনাস √48, এই হচ্ছে আমাদের 6, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের স্পর্শবিন্দুর বুঝগুলো, যে x এর দুইটা মান আমরা পাইছি, সেটা হচ্ছে আমাদের x এর দুইটা বুঝ। আশা করি প্রশ্নটা বুঝতে পারছো। এরপর আসো আমাদের দৃশ্যকল্পে উল্লেখিত পরের কোয়েশ্চেন, যেটা আছে দৃশ্যকল্পে উল্লেখিত পরাবৃত্ত এবং এর উদ্দীপকের উপকেন্দ্রিক লম্বের দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করা। মানে আমাকে দৃশ্যকল্পে একটা পরাবৃত্ত দেওয়া আছে, যেটা হচ্ছে এই পরাবৃত্তটা, এই পরাবৃত্তের যে উপকেন্দ্রিক লম্বটা আছে সেই লম্বটা দ্বারা যে ক্ষেত্রটা আবদ্ধ হয়েছে সেই ক্ষুদ্রতম আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে চলো আমরা যাই পরবর্তী কোয়েশ্চেনে। তাহলে আমাকে গ নং প্রশ্ন, তোমাদের গ নং প্রশ্ন আমাকে বলা আছে একটা পরাবৃত্ত দেওয়া আছে যে y = কত, y = হচ্ছে 1/8x²। তাহলে এই পরাবৃত্তটাকে যদি একটু আমরা সাজাই তাহলে আমরা x² = কত 8y লিখতে পারি, ঠিক আছে, এই হচ্ছে আমাদের পরাবৃত্তটা। তাহলে এই পরাবৃত্তটা দেখতে কেমন হবে সেটা যদি আমরা একটু দেখি, তাহলে পরাবৃত্তটা হচ্ছে এরকম, যে মনে করো এই হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে আমাদের y অক্ষ। তাহলে পরাবৃত্তটা হচ্ছে x অক্ষের মানে y অক্ষের দিকে হাঁ করবে, শীর্ষবিন্দুটা মূল বিন্দুতেই হবে, মানে মূল কথা হচ্ছে আমার পরাবৃত্তটা এদিকে যাবে এভাবে, ঠিক আছে, পরাবৃত্তটা আমাদের এদিকে থাকবে, এটাই হচ্ছে আমাদের x² = 8y যে পরাবৃত্তটা সেটা। এখন উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ, ঠিক আছে, তাহলে উপকেন্দ্রিক লম্বটা যদি আমরা বের করতে চাই, তাহলে উপকেন্দ্রিক লম্বটা ধরো পরাবৃত্তের উপকেন্দ্রটা যদি এটা হয়, মনে করে এটা হচ্ছে পরাবৃত্তের উপকেন্দ্র, তাহলে এই উপকেন্দ্রতে যে লম্বটা যায় সেই লম্বটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। ক্লিয়ার? উপকেন্দ্রিক যে লম্বটা যাবে সেটাই হবে উপকেন্দ্রিক লম্ব। এখানে একটু ভালো করে লক্ষ্য করো, যেহেতু এটা আমাদের কি হবে লম্ব, উপকেন্দ্রতে যে লম্বটা যাবে সেটা হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্ব। তাহলে এটা যদি লম্ব হয় এই উপকেন্দ্র দিয়ে, তার মানে অবশ্যই এখানে এটা 90 ডিগ্রি, আর লম্বটা কার উপরে হয়েছে, লম্বটা হয়েছে হচ্ছে y অক্ষের উপরে, তার মানে এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল। ক্লিয়ার? এখন আমরা এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করব। আমরা জানি যে পরাবৃত্তের এই টাইপের পরাবৃত্ত মানে হচ্ছে x² = হচ্ছে 4ay, এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে x = কত a, ঠিক আছে, উপকেন্দ্রিক লম্বের সরি x = a না, y = a হবে, y = কত a, ঠিক আছে, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা। ক্লিয়ার? যে আমাদের এই টাইপের পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে y = a, আর যদি y² = 4ax হয় তখন আমার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে হলো x = a, ঠিক আছে। তাহলে এই আমাদের এখানে যে প্যাটার্নটা আছে সেটা হচ্ছে এই প্যাটার্নের পরাবৃত্তটা আমাকে দেওয়া আছে, তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত 4 = a। এখন এর মানটা আমাকে জানতে হবে। তাহলে এই পরাবৃত্তটাকে যদি আমরা এই পরাবৃত্তের সাথে তুলনা করি, তাহলে একে যদি আমরা কার সাথে তুলনা করব, একে x² = 4ay, তোমরা একটু সাজাই লিখো যে একে এর সাথে তুলনা করি, তুলনা করলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি যে 4a = কত আছে, y এর সহগ হচ্ছে 4a, এখানে y এর সহগ হচ্ছে কত 8, তার মানে আমরা a = কত 2 পাচ্ছি। তাহলে এটাকে যদি আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখি তাহলে আমরা যেটা বলতে পারি যে 1 নং পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কত হবে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে এর মানটা কত এই জায়গায় বসাই দেবো, মানে হচ্ছে y = কত 2, ঠিক আছে, এই হচ্ছে কাজটুকু। মানে y = 2 মানে এই যে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে 2,
ক্লিয়ার? এই হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণের সূত্রটা, যেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখার সমীকরণ। ওকে, এই ছিল আমরা দুইটা ক্ষেত্র দ্বারা আবদ্ধ। আমরা আবদ্ধত যেটা বের করলাম সেটা হচ্ছে এটা হচ্ছে একটা ক্ষেত্র, আরেকটা হচ্ছে এই পরাবৃত্তটা দেওয়া আছে। এইটার সমীকরণ হচ্ছে y = কত 2। তাহলে এই দুইটা দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রটা, সেই ক্ষেত্রটা হচ্ছে আমাদের টোটালটা, এটা যে এটা হচ্ছে আমাদের টোটাল আবদ্ধ ক্ষেত্রটা, এই টোটালটা হচ্ছে আমাদের আবদ্ধ ক্ষেত্র। এখন এখান থেকে আমরা সবাই জানি যে পরাবৃত্তের শীর্ষবিন্দু যদি মূলবিন্দুতে থাকে, পরাবৃত্তের শীর্ষবিন্দু যদি মূলবিন্দুতে থাকে, তাহলে পরাবৃত্তটাকে যে কোনো অক্ষ যদি অক্ষ বরাবর থাকে, তাহলে অক্ষটাকে দুইটা সমান অংশে বিভক্ত করে, আর যদি এক্স অক্ষ বরাবর থাকে এক্স অক্ষ কি করে দুইটা সমান অংশে বিভক্ত করে। তাহলে আমরা একটা না নির্ণয় করিয়া আমরা শুধু যদি এতটুকু অংশের ক্ষেত্রফল নির্ণয় করি, আমরা যদি এতটুকু অংশের ক্ষেত্রফল নির্ণয় করে 2 দিয়ে গুণ করে দেই, তাহলে কিন্তু সম্পূর্ণ অংশের ক্ষেত্রফলটুকু পাবো। এখন ক্ষেত্রফলটা নির্ণয় করার জন্য আমাকে কি লাগে, লোয়ার লিমিট লাগে, আপার লিমিট লাগে। মানে হচ্ছে মূলবিন্দু থেকে এখান থেকে যেহেতু আমরা শুরু করতেছি, মানে আমাদের যে বক্ররেখাটা কতটুকু অংশের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব, এই অংশটার প্রথম বিন্দু, মনে করো আমাকে এই একটা বক্ররেখা দেওয়া আছে, এই বক্ররেখার এইটুকু অংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রে, তাহলে এইখান থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টানতে হয়, এখান থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টানতে হয়। তাহলে এটা হয় আমাদের প্রথম, মানে প্রথম, আর এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু। তাহলে প্রথম বিন্দুটা হয় আমার লোয়ার লিমিট, আর পরের বিন্দুটা মানে এক্স এর পরের মানটাকে বলা হয় আপার লিমিট। তার মানে আমাদের এখান থেকে যদি এখানে আবদ্ধ ক্ষেত্র করতে চাই, তাহলে এখান থেকে আমরা এতটুকু অংশের ক্ষেত্রফল নির্ণয় করতেছি, আমরা কিন্তু এতটুকু অংশের ক্ষেত্রফল নির্ণয় করতেছি। তাহলে এতটুকু অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে তাহলে এখান থেকে তো এই যে এখানে কি করা আছে অলরেডি মূল বিন্দুতে আছে, এখানে লম্ব আঁকলে x = 0, তাহলে x = 0। আবার এখান থেকে যদি তুমি এখান থেকে লম্ব টানো, সেটা হচ্ছে x = কত, এই রেখা আর এই রেখা ছেদবিন্দু যে বুজটা আসবে সেই বুজের মানটাই কিন্তু হবে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব। ঠিক আছে? এখন এই জায়গায় তুমি যদি এভাবে কোয়েশ্চেনটা সলভ করতে যাও, তাহলে কিন্তু আমাদের দুইটা কাজটা একটু জটিল হয়। কিরকম জটিল হয় একটু লক্ষ্য করো, যে বিষয়টা হচ্ছে আমাদের এখানে যে ক্ষেত্রটা আছে, সেই ক্ষেত্রটা এই টোটাল ক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। পরবর্তীতে এর ভিতরে আমাদের এতটুকু অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, করে এই পুরাটা থেকে বাদ দেওয়ার পরে আমাদের এতটুকু অংশের ক্ষেত্রফল আসবে। তার মানে কাজটা একটু জটিল হয়ে যাচ্ছে। যদি আমরা এক্স এর সাপেক্ষে যুগজীকরণটা করি, তাহলে আমরা এবার কাছে, মানে আমি লিমিট নিচ্ছি কার, আমি সীমাটা নিচ্ছি হচ্ছে, মানে আমার যে রেঞ্জটা নিচ্ছি সেটা হচ্ছে এক্স এর বিন্দুর উপরে ডিপেন্ড করে। যদি আমি এক্স এর বিন্দুর উপরে ডিপেন্ড করে নিই, তাহলে আমাকে এটা কি করা হবে, এক্স এর সাপেক্ষে অন্তরীণ। এখন বিষয়টা যদি এরকম না হইয়া আমি যদি অক্ষ বরাবর নিই, মানে টোটাল চিত্রটাকে আমি ঘুরাই ফেলাম, ঘোরানোর পরে দেখো আমাকে এই জায়গায় y = কত, এই জায়গায় y = কত, y = 0। ঠিক আছে, এই বিন্দুতে y = 0, আর এই বিন্দুতে y = কত, y হচ্ছিল 2, কারণ হচ্ছে এই সমীকরণ হচ্ছে আমরা এটা পাইছি। তাহলে এই পর্যন্ত y = 2। তাহলে আমি যদি এই যে y এর সাপেক্ষে এটাকে যুগজীকরণ করি, তাহলে এতটুকু আবদ্ধ ক্ষেত্র নির্ণয় করলেই হয়ে যাচ্ছে। তার মানে আমি কাজটা y এর সাপেক্ষে করব। ঠিক আছে? তাহলে ফাংশনটা কার হইতে হবে, y এর হইতে হবে। এই ফাংশনের নাম কি দিব, x দিব। তার মানে এই কারণেই আমরা x² = 8y আছে। এই ফাংশনটাকে যদি আমরা 1 নং থেকে একটু সুন্দর করে সাজাই, তাহলে আমরা যেটা পাবো যে x² = কত দেওয়া আছে আমাকে, 8y। তার মানে x = কত হবে, √8y। ঠিক আছে, যেটাকে আমরা লিখতে পারি কত, √8y কে কত লেখা যায়, 4 × 8, মানে হচ্ছে 2√2। ঠিক আছে, 2√2 কত, √y, এইভাবে লেখা যায়। ঠিক আছে, তাহলে এখন ফাংশনটা কার হয়ে গেল, y এর হয়ে গেল। তাহলে y এর ফাংশনটা, এটা হচ্ছে স্বাধীন চলক, এটা হচ্ছে অধীন চলক। ক্লিয়ার? তাহলে আমরা এখন লিমিটটা নিচ্ছি কার, y এর লিমিট যদি নেই, তখন y এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, ফাংশন তখন y এর হবে। আর যদি x এর লিমিট নেই, তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ না যুগজীকরণ করতে হবে, তখন আমাকে ফাংশনটা কার হবে, x এর হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা y এর ফাংশন করে নিচ্ছি। আমরা এখন এই যে এই লিমিট থেকে এর ভিতরে এই টোটাল বক্ররেখাটা আবদ্ধ ক্ষেত্র নির্ণয় করলে আমাদের সহজে কাজটা হয়ে যাইতেছে। ঠিক আছে, তাহলে এই অংশটাকে যদি আমরা ক্ষেত্রফলটাকে a নাম দেই, এই অংশের ক্ষেত্রফলটাকে যদি a নাম দেই, তাহলে আমরা এটাকে 2a দ্বারা গুণ করে দিলেই হবে। ঠিক আছে, সম্পূর্ণটা তাহলে কত হবে, সম্পূর্ণটা 2a হবে। ক্লিয়ার? ওকে, এখন আমরা যে কাজটা করব, যে এখন আমরা লিখবো যে আমরা তো পাই গেছি, তাহলে কত সীমার মধ্যে এখন যেটা লিখবো সেটা হচ্ছে, এখন আমরা y = 0 থেকে y = 2 এই সীমার মধ্যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, এই সীমার মধ্যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল = কত, 2 কাকে ইন্টিগ্রেশন করব, আমরা একবারই করে বলতেছি। তাহলে টোটালটা আমরা কাজ করবো এতটুকু, 2 দিয়ে গুণ দিলে পুরাটা হবে। তাহলে আমি 2টা দিয়ে দিলাম, দেওয়ার পরে হচ্ছে 0 থেকে কত পর্যন্ত, 2 পর্যন্ত। ফাংশনটা কোনটা, এটা।
ঠিক আছে, মানে আমরা x কে কি করব, অন্তরীকরণ করব dy এর সাপেক্ষে। ক্লিয়ার? তাহলে কিন্তু হয়ে যাবে। তার মানে এখন তুমি যদি ইন্টিগ্রেশনটা বসাও যে 2 ইনটু 0 থেকে 2 পর্যন্ত x এর মানটা কত, এটা 2√2 ইনটু কত, √y, ঠিক আছে, মানে হচ্ছে dy। এখন এই 2√2 dy কে ইন্টিগ্রেশন করলে এই সীমার ভিতরে যে মানটা আসবে এটাই হচ্ছে আমাদের এই টোটালটার ক্ষেত্রফল। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা যদি এটাকে যোগজীকরণ করি তাহলে এটাকে ধ্রুবকটা আমরা বাইরে নিয়ে আসতে পারি। তাহলে 2 দিয়ে 2 গুণ করলে 4√2, এটাকে আমরা একটু সাজায় নেই যে এটাকে আমরা লিখি y⁴ dy, তাহলে সমান সমান হচ্ছে হলো 4√2, আমরা যদি যোগজীকরণ করি তার মানে হচ্ছে হলো কত, y⁴ প্লাস হচ্ছে কত 1 বাই হচ্ছে কত 1/2 প্লাস কত 1, ঠিক আছে, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে কত 2, ঠিক আছে, এপাশে আসো। তার মানে সমান সমান আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে কত, যে 4√2 আমরা উপরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত 3/2, y⁴ কত 3/2, আর নিচে হচ্ছে কত 3/2, ঠিক আছে, নিচে হচ্ছে 3/2, এখানে হচ্ছে 0 এবং 2, তাহলে হচ্ছে 4√2 আমরা যেটা লিখতে পারি যে 3/2টা যদি সামনে নিয়ে আসে পড়ে তার মানে আসে হচ্ছে কত 2/3 আসে, 2/3 হিসাবে আসে। তাহলে আমাদের প্রথমে আপার লিমিট বসাইতে হবে। আপার লিমিট যদি আমরা বসাই তাহলে 2⁴ কত 2⁴, আমরা যদি প্রথমে আপার লিমিটটা বসাই, আপার লিমিটটা বসাইলে আমরা যেটা পাবো 2⁴ কত 2⁴ কত 3/2, আর নিচে এত কিছু নাই, তাহলে একবার সুন্দর করে লিখি যে 2⁴ কত 3/2, ঠিক আছে, আর মাইনাস যদি 0 বসে তার মানে কত হয়ে যায় 0 হয়ে যায়। তাহলে এই হচ্ছে আমাদের আনসারটুকু, এখানে হিসাব করলে যা আসবে সেটাই হচ্ছে আমাদের আনসার, যেটা লেখা যায় হচ্ছে 4√2, হ্যাঁ, আর এখানে থাকে হচ্ছে কত 2/3, আর এখানে যেটা থাকে সেটাকে আমরা দেখো এটাকে লিখতে পারি যে √2 ইন্টু কত 3, এভাবে কিন্তু লিখতে পারি। কারণ যে আমাদের আসে হচ্ছে কত, আমাদের আসে হচ্ছে হলো এখানে এই পাশে দেখাই যে আমাদের যেটা আসে সেটা হচ্ছে হলো 2⁵ আছে, তো যেটাকে লেখা যায় হচ্ছে হলো যে এই যে 1/2 এর জন্য √2 আর এ হচ্ছে হোল⁵। ওকে, তার মানে এখান থেকে আসে হচ্ছে আমাদের সমাধান করলে যেটা আসবে যে সমান সমান 2√2 আসবে। তাহলে 4√2 ইন্টু 2/3, এরপরে ইন্টু যেটা এটাকে বাংলা আসে হচ্ছে হলো 2√2, ঠিক আছে, তাহলে সমান সমান আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে 2 দিয়ে 4 এর গুণ করলে 2 দিয়ে 4 এর গুণ করলে হচ্ছে 8, এইটার 2 হচ্ছে হলো 16, তার মানে হচ্ছে 16/3, আর 2 গুণ করলে হচ্ছে কত 2, তার মানে হচ্ছে 32 কত 3 এত বর্গ একক, ঠিক আছে। এ হচ্ছে আমাদের আনসারটা। এই ছিল আমাদের যে তোমার কত বরিশাল বোর্ড 2023 সালে আমাদের সেকেন্ড কোয়েশ্চেনটা। আশা করি বুঝতে পারছো। এরপর আসো আমরা পরবর্তীতে অন্য আরেকটা বোর্ডের কোয়েশ্চেন দেখি।